আজ আমার বিয়ে। বাড়িতে আত্মীয় স্বজনে ভরা। আমার কয়েকজন বান্ধবী এসেছে। তাদের মধ্যে নাসরিন আমার বেস্ট ফ্রেন্ড। আমি শবনম ফারিয়া। কলেজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আব্বু তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। ছেলের নাম রাকেশ রাজ আহমেদ। কাজী এসে আমাদের বিয়ে পড়িয়ে দেয়। আমরা ওর বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। নাসরিন এসে বলে, দোস্ত, নতুন জীবনে পা রাখছিস, নিজে খেয়াল রাখিস আর সবাইকে মানিয়ে নিয়ে চলবি। তুই ভাবিস না, তুই শুধু আমার আব্বু আম্মুর খেয়াল রাখিস। ভাবিস না, আমি আছি, ওনাদের খেয়াল রাখবো। সামনের সপ্তাহে আম্মিকে ডক্টরের কাছে যেতে হবে। তুই একটু নিয়ে যাবি? তুই কোনো কিছু নিয়ে ভাবিস না, তুই নিশ্চিন্তে সংসার কর। আমাদের কথার মাঝে রাজের বোন রুহি এসে বলে, ভাবি চলো, সবাই ডাকছে, এবার আমাদের বাড়িতে যেতে হবে। হ্যাঁ যাচ্ছি। আর মিস রুহি, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার বন্ধুটা সহজ সরল, ও যদি কোনো ভুল ত্রুটি করে তবে নিজেদের মতো করে মানিয়ে নিও। আপনি ভাববেন না, আর ভাবি যদি চাই আমার বন্ধু হতে পারি, তাহলে আমাদের সম্পর্কটা সহজ হবে। শুনলি তো, সবার সঙ্গে বন্ধুর মতো থাকবি। হ্যাঁ তাই হবে রুহি, তবে আজ থেকে আমরা বন্ধু হলাম। ওকে ভাবি, এখন চলো, মা ডাকছে। হ্যাঁ চলো। কিছুক্ষণ পরে আমরা ওদের বাড়ি এলাম। বাসন ঘরে বসে আছি। রুহি এলো। কি করছো ভাবি? কি করব, দেখতেই তো পাস। রুহি, আমার খুব ভয় হচ্ছে। কেন, কিসের ভয়? তোমার ভাইয়া কেমন মানুষ? রাগী নাকি শান্ত স্বভাবের? ভাইয়া খুব ভালো, বেশি রাগেনি, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে। আমার বিশ্বাস ভাইয়া তোমাকে সহজে মেনে নেবে। তাই যেন হয় রুহি। আচ্ছা ভাবি, তুমি থাকো, আমি এলাম। আমি বসে আছি। কিছুক্ষণ পর উনি এলেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আর আপনি? আমিও ভালো। আপনি কিছু খেয়েছেন? আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? বলুন। এই বিয়েটাতে আপনার মত ছিল? হ্যাঁ, আমি আমার আব্বুকে খুব ভালোবাসি, তাই ওনার মতেই আমি না করিনি। আর আপনার মত ছিল? মত বলতে আমি বিয়েটা এত জলদি করতে চাইনি। আব্বুর জন্যই রাজি হলাম। তবে আমিও এই বিয়েতে খুশি। ঠিক আছে, আপনি পোশাক ছেড়ে বিশ্রাম নিন, আমিও ফ্রেশ হয়ে আসছি। ওকে। আমরা ফ্রেশ হয়ে দুজনে অনেকক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল রুহি এসে বলে, ভাবি ভাবি ওঠো, মা ডাকছে। আসছি বলে বিছানা থেকে উঠে দরজা খুলে দিতে রুহি রুমে আসে। রুহি, তুমি একটু বসো, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। ওকে, জলদি আসো। ভাইয়া ওঠ, মা ডাকছে তোকে। যাচ্ছি, তুই যা এখন। ভাইয়া তুই এখনো কুম্ভকর্ণের মতো ঘুমাবি? এবার তো সোজা হ, নতুন বউ এসেছে, এবার অভ্যাসটা একটু বদলা। নতুন বউ এসেছে তো কি, আমি আমার অভ্যাস পাল্টাতে পারবো না। তুই এখন যা এখান থেকে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলি, উঠুন না, মা ডাকছে, চলুন। আপনি যান, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ভাবি তুমি ভাইয়ার কথা একদম বিশ্বাস করো না, 5 মিনিট বলে 5 ঘন্টা টাইম নেবে। তবে রে পাকা বুড়ি একটা, দাঁড়া তুই। এই বলে উনি রুহিকে মারতে যায়। রুহি দৌড়ে পালিয়ে যায়। আমি বলি, এবার রেডি হয়ে নিচে আসুন। আপনি যান, আমি আসছি। আমি রুহির সাথে নিচে এলাম। আমার শাশুড়ি মা বললেন, এসেছো? এসো এখানে বসো, তোমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেই। ইনি তোমার শ্বশুর মশাই, রাজের আব্বু, আর ইনি তোমার খালাম্মা। আমার মেয়ে রুহির সঙ্গে তো তোমার পরিচয় হয়েছে। সবার সঙ্গে পরিচয় পর্বের পর উনি নেমে এলেন। এসে ওনার বন্ধুদের সঙ্গে পরিচয় করায়। আপনি ওর কথা ছাড়ুন তো ম্যাম, আমাদের স্যার খুব ভালো মানুষ, উনি আপনাকে খুব ভালো রাখবে। থ্যাংক ইউ। আমারও বিশ্বাস উনি খুব ভালো। আপনাদের সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো। আচ্ছা, ওই যে মেয়েটা দূরে দাঁড়িয়ে আছে, উনি কে? ও মারিয়া, আমার বেস্ট ফ্রেন্ড। ওনাকে ডাকো। উনি একা একা দূরে দাঁড়িয়ে আছেন। ও কারোর সঙ্গে সহজে মেশে না। দাঁড়ান, ডাকছি। মারিয়া, এদিকে আয়। মারিয়া আমাদের সামনে আসতে আয়শা বলে, মারিয়া, উনি আমার বসের বউ, আমার ম্যাম। আর ম্যাম, ও মারিয়া। হাই, নাইস টু মিট ইউ, মিস মারিয়া। সেম ইয়ার। আপনি কি করেন? আমার এই কলেজ শেষ হলো। এখনো কিছু করার সময় পাইনি, তবে ইচ্ছা আছে পুলিশে জয়েন করব। ও খুব ভালো। আপনি কি করেন? আমি ফ্যাশন নিয়ে স্টাডি করছি। হো, নাইস। আচ্ছা,
আমি এখন আসছি, পরে দেখা হবে। ওকে বাই। সবাই চলে গেল। উনি রুমে এসে বললেন, থ্যাংক ইউ, আপনি খুব ভালো, সবার সঙ্গে সহজেই মিশে যেতে পারেন। আপনি বলুন আপনার স্বপ্ন কি? আমি আপনার স্বপ্ন সত্যি করতে চাই। আমার তেমন কোনো স্বপ্ন নেই। আমার জীবনের একটাই স্বপ্ন, একজন সৎ সাহসী পুলিশ অফিসার হওয়া। আর এর থেকে আর বেশি কিছু না। ওকে, তাহলে আপনি রেডি হয়ে যান পুলিশ হওয়ার জন্য। আর হ্যাঁ, আজ থেকে আমরা নতুন জীবনে পা রাখলাম, তাই আমি চাই দুজনে ভালোবেসে একে অপরের পাশে থাকি। তুমি কি থাকবে আমার পাশে, আমাকে আপন করে? হ্যাঁ পারবো। তুমি আমার পাশে থাকলে আমিও পারবো তোমাকে আপন করে নতুন জীবন শুরু করতে। এর কয়েকদিন পর দুজনে হানিমুনে যাই। ও আমাকে রুমে থাকতে বলে। শবনম, তুমি রেস্ট নাও, আমি একটু আসছি। তুমি এখন কোথায় যাবে? আমি একটু চেক করে আসি কোথায় বেড়াতে যাব। এখন দেখতে হবে না, অনেকটা পথ জার্নি করে এসেছো। এখন রেস্ট নাও, পরে দুজনে মিলে ঘুরে আসবো। ওকে, আমি তাহলে শাওয়ার নিয়ে আসছি। ঠিক আছে, তুমি এলে আমি যাব। এমন সময় নাসরিন ফোন করে। ফোনটা ধরে বলি, হ্যালো বল, কেমন আছিস তোরা? আমরা তো ভালো, তুই বল কখন পৌঁছালি? এই তো 10 মিনিট হলো। আম্মি আব্বু কেমন আছে? ওনারা ভালো আছে, তোর বড় ভাইয়া ফিরে এসেছে। ও তাই নাকি? সামির ভাইয়া বাড়ি ফিরেছে? আর ভাবি ভাবি এসেছে? না, ভাবি আসেনি। ও আচ্ছা, ঠিক আছে, তুই সবাইকে দেখে রাখিস বলে ফোনটা কেটে দেই। রাজ ফ্রেশ হয়ে আসতে আমি গিয়ে ফ্রেশ হয়ে। অন্যদিকে ভাইয়া নাসরিনের কাছে গিয়ে বলে, নাসরিন, কে ফোন করেছিল? শবনম, ওকে বলেছিলাম আপনার কথা। তাই নাকি? ওরা কেমন আছে? ভালোভাবে পৌঁছে গেছে? হ্যাঁ, ওরা ভালো আছে আর ভালোভাবেই গেছে। আর কিছু জানতে চান? তুমি আমার সঙ্গে এমন করে কথা বলছো কেন? তাহলে কেমন করে কথা বলবো বলে দিন। তুমি তো আগে আমার সঙ্গে এমন করে কথা বলতে না, তখন তো খুব ভালো করে কথা বলতে। এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে সামির ভাইয়া। ভাইয়া? তুমি আমাকে ভাইয়া বলছো? তুমি তো কখনো আমাকে ভাইয়া বলতে না। হ্যাঁ, সব কিছুর সঙ্গে সম্পর্কটাও বদলে গেছে ভাইয়া। এখন আপনি শুধু আমার বেস্ট ফ্রেন্ডের ভাইয়া, তাই আমার কাছেও আপনি আমার ভাইয়া। নাসরিন, তুমি এসব কি বলছো? ঠিক বলছি, আমি এখন আসছি। নাসরিন, নাসরিন, একবার আমার কথাটা শোনো। নাসরিন ভাইয়ার আর কোনো কথা না শুনেই চলে যাই। আমি আসতে ও খাবার অর্ডার দেয়। দুজনে খেয়ে উঠেছি। রুহি ফোন করে। হ্যাঁ রুহি বল। ভাবি কি করছো? এই তো খাবার খেয়ে উঠলাম, এখন একটু রেস্ট নিয়ে বিকেলে ঘুরতে যাব। তোমরা সবাই ঠিক আছো তো? আমরা ঠিক আছি, অত ভেবো না, তুমি ভাইয়ের সাথে এনজয় করো। ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। বিকেলে দুজনে হোটেল থেকে ঘুরতে গেলাম। অনেক জায়গা ঘুরলাম, ফুচকা, আইসক্রিম, ভুট্টা আরও অনেক কিছু খেলাম। ও আমাকে বলে, শবনম, ঘোড়ায় চড়বে? না আমি পাহাড়ে উঠবো। ঠিক আছে, চলো যাই। তুমি ভয় পাবে না তো? না তুমি তো আছো আমার সাথে। তারপর দুজনে পাহাড়ের গা বেয়ে অনেকটা উঁচুতে উঠলাম। সেখানে ঘোরাঘুরি করতে করতে ও কোথাও চলে যায়। অনেক খুঁজি কিন্তু পাই না। প্রায় 2 ঘন্টা পরও আসে। আমি ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। সরি জান, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। কোথায় ছিলে তুমি? রাস্তা ভুলে গেছিলাম, চলো রুমে ফিরে যাই। চলো। আমরা হোটেল রুমে ফিরে আসি। ফ্রেশ হয়ে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ি। আরও 2 দিন থেকে আমরা বাড়ি ফেরার জন্য তৈরি হচ্ছি। সব নিয়ে যখন চেকিং করছি তখন হঠাৎ আমি মারিয়াকে দেখি। তখন আমি তাকে বলি, আরে মারিয়া, আপনি এখানে? হ্যাঁ, এখানে একটা ফ্যাশনের ইন্টারভিউ ছিল, তার জন্যই আসা। আর আপনি? আমরা হানিমুনে এসেছিলাম, বাড়ি ফিরছি। ও আচ্ছা, তাই নাকি? খুব ভালো। আপনিও কি বাড়ি ফিরেছেন? হ্যাঁ, আমার কাজ শেষ, তাই বাড়ি ফিরছি। তাহলে চলুন একসঙ্গে যাই। মন্দির যখন এক, তখন রাস্তা কেন আলাদা হবে? কিন্তু আমি কি করে আপনাদের সঙ্গে যাব? ও তো ঠিক বলেছে, আমরা সবাই যখন এক জায়গায় যাব তখন রাস্তা আলাদা কেন? চলুন একসঙ্গে যাই। ওকে, যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনি বলে চলবে না। ওকে, তোমাকেও তুমি বলতে হবে। ওকে, তবে চলো সবাই একসঙ্গেই দেশে ফিরি। 3 জনে একসঙ্গে বাড়ি ফিরলাম। মারিয়া নিজের বাড়ি ফিরে গেল। বাড়ি আসতেই রুহি এসে বলে, ভাবি কেমন আছো? আর কেমন কাটলো তোমাদের হানিমুন? খুব ভালো, শুধু তোমাকে মিস করছিলাম। আমিও তোমাদের অনেক মিস করেছি ভাবি। আচ্ছা মা কোথায়? মা আর আব্বু বিয়ে বাড়িতে গেছে।
কার বিয়ে? কোথায় গেছে? আপুর বন্ধুর মেয়ের বিয়ে, গ্রামে গেছে, কয়েকদিন পরে ফিরবে। তুমি যাওনি কেন? আমি গিয়েছিলাম, আমি আজই ফিরলাম। ভাই আমাকে ফোন করেছিল, তাই মা পাঠিয়ে দিল। ও আচ্ছা। রাজ এসে বলে, তোমাদের গল্প হলো, আমি একটু বেরোলাম। তুমি এখন কোথায় যাবে? আমার একটা কাজ আছে, আসছি একটু পর। ওকে, জলদি ফিরবে। আর একটা কথা ছিল, হ্যাঁ বলো। ভাবছিলাম একটু আম্মির কাছে যাব। আমন ভাইও এসেছে। ওকে যাও, ঘুরে এসো, রুহিকে সঙ্গে নিয়ে যেও। তুমিও যদি আমাদের সঙ্গে যেতে। আজ নয়, আজ আমার অন্য কাজ আছে, পরে একদিন যাব। রাত যাওয়ার কিছুক্ষণ পর আমি রুহি আম্মির কাছে গেলাম। আমি আব্বুর সঙ্গে কথা বলে ভাইয়ার কাছে এলাম। ভাইয়া কেমন আছো? বোন তুই? আমি আলহামদুলিল্লাহ ভালো। তুই বল কেমন আছিস? আর তোর বর কোথায়? আমি ভালো আছি। আরও আসতে পারিনি, পরে আসবে বলেছে। তোর বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো। ভাবি এলো না কেন? ও আর কখনো এখানে আসবে না। কেন, কি হয়েছে? সে অন্য কাউকে ভালোবেসে চলে গেছে। কি বলছো ভাইয়া? তুমি কিছু বলনি? কি বলবো তাকে? বলার সুযোগটাই তো দিল না। ডিভোর্স লেটার হাতে দিয়ে চলে গেছে। এমন সময় নাসরিন আসে, আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে বলে, দোস্ত তুই কখন এলি? এই তো একটু আগে। রাজ ভাইয়া এসেছে? না, ওর কি এক কাজ আছে, তাই আসেনি। আর রুহি তুমি কেমন আছো? ভালো, তুমি? আমিও ভালো আছি। নাসরিন কি হয়েছে তোমার? আজ কদিন আসোনি, আমি এখানে আছি তাও আমার সঙ্গে কথা বলছো না? আমার কি কোনো কাজ নাই যে সব সময় এখানে পড়ে থাকবো? তোমার কি হয়েছে বলবে? তুমি তো আগে এমন ছিলে না। আমার আবার কি হবে? আমার কিছু হয়নি। এই বলে রুহিকে নিয়ে নাসরিন সেখান থেকে চলে যায়। তখন ভাইয়া আমাকে বলে, শবনম, তোর বান্ধবীর কি হয়েছে বলতে পারবি? ও আগে তো এমন ছিল না। আগে তো আমার সঙ্গে ভালোভাবেই কথা বলতো, এখনো যেন কেমন হয়ে গেছে। আমি সেদিন রেনুকে বিয়ে করে আসি, সেদিন থেকে ও আমার সঙ্গে ভালো করে কথা বলে না। কি করে বলবে ভাইয়া? তুমি তো ওকে কখনো বোঝার চেষ্টাই করনি। মানে তুই কি বলতে চাইছিস? একটু খুলে বলবি? ভাইয়া, নাসরিন কলেজ লাইফ থেকে তোমাকে পছন্দ করত। একদিন সে যখন ভাবলো সে তোমাকে তার মনের কথা বলবে, তখনই তুমি রেনু ভাবিকে বিয়ে করে চলে আসো। আর তারপর থেকে নাসরিন এমন হয়ে গেছে। নাসরিন খুব ভালো মেয়ে, কিন্তু তুমি তার ভালোবাসা কখনো বুঝোনি। এখন হয়তো সেই ভালোবাসায় অভিমান জমেছে, তাই নিজেকে তোমার থেকে দূরে রাখতে এমন ব্যবহার করছে। কি বলছিস বোন? ওর মতো একটা ভালো মেয়ে আমার জন্য এত কষ্ট পেল, আর আমি ওকে কখনো বোঝার চেষ্টাই করিনি। কি করে বুঝবে? সারা জীবন তো ওই স্বার্থপর মেয়ের কথাই ভেবেছ। তুমি কি কখনো নাসরিনের দিকে খেয়াল করে দেখেছো? তুই ঠিক বলেছিস বোন, কিন্তু ও তো একবার বলতে পারতো। ভাইয়া, নাসরিন স্বার্থপর নয় যে নিজের সুখের জন্য তোমার সংসার ভাঙবে। নাসরিন যদি আমার জীবনে আগে আসতো, তবে আজ আমাকে এত কষ্ট পেতে হতো না। ভাইয়া, এখন তো আবার একটা সুযোগ পেয়েছো। তুমি কি পারো না নাসরিনকে নিয়ে নতুন জীবন শুরু করতে? কি বলছিস বোন? সেটা কি করে হয়? কেন হয় না? রেনু যদি তোমাকে ভুলে নতুনভাবে জীবন শুরু করে, তবে তুমি কেন তাকে ভুলতে পারবে না? আমি রেনুর কথা ভাবছি না। তবে প্রবলেম কোথায়? নাসরিন কি মেনে নিতে পারবে আমাকে? ভাইয়া, নাসরিন আজও তোমাকেই ভালোবাসে, তাই তো অভিমানে তোমার থেকে নিজেকে সরাতে চাইছে। তুমি একবার ওকে বলে দেখো। বোন, তুই আমাকে একটু সাহায্য করবি? কি ভাইয়া? ওর মনে আজও আমি আছি কিনা একবার বোঝার চেষ্টা কর। যদি ওর মনের কোথাও আমি থাকি, তবে আমি ওকে মানিয়ে নেব। ওকে, আমি দেখছি। বলতে বলতে রাজের ফোন। হ্যাঁ বলো। তুমি কখন আসবে? আমার ফিরতে একটু দেরি হবে। ওকে, সাবধানে ফিরবে। তুমি চিন্তা করো না। সবার সঙ্গে কথা বলে বাড়ি ফিরতে দেরি হয়। বাড়ি ফিরে দেখি তখনও রাজ আসেনি। অফিসে ফোন করতে আয়শা ফোন ধরে বলে, হ্যাঁ, কে বলছেন? আমি শবনম। রাজ অফিসে আছে? না, স্যার তো আজ অফিসে আসেনি। আচ্ছা ঠিক আছে, ও অফিসে নেই, তবে কোথায় গেল? এত রাত হলো, এখনও বাড়ি ফিরছে না। ওর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। রুহিটাকে ঘুম ভাঙে। ভাবি ওঠো, ডিনার করবে না? তোমার ভাইয়া বাড়ি এসেছে? হ্যাঁ, এই একটু আগে এলো, নিচে আছে, তুমি চলো। আমি ডিনার করে রুমে এসে ঘুমিয়ে পড়ি। ওর সঙ্গে কোনো কথাই বলি না। তখন এসে আমাকে জড়িয়ে ধরে বলে, এই কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? আমার ঘুম পাচ্ছে, ছাড়ো। আই এম সরি জান, আর কখনো এত রাত করো না। ছাড়ো। ছাড়বো না, প্লিজ কথা বলো। আমি আর কখনো এত রাত করে বাড়ি ফিরবো না। কথা দিচ্ছ তো? দিলাম।
আজ থেকে আর কখনো এমন হবে না। যদি কখনো হয় তবে আমি তোমাকে আগে থেকেই বলে দেবো। আরেকটা কথা, কি কথা? আজ থেকে তুমি আমার থেকে কখনো কিছু লুকাবে না। ঠিক আছে, তাই হবে। আমি তোমার থেকে কখনো কিছু লুকাবো না। এখন একটু কাছে আসো। আর কাছে আসতে হবে না, অনেক রাত হলো, ঘুমাও এখন। পরের দিন রাজ অফিসে যায়। লিফটে আয়েশার সঙ্গে ধাক্কা লাগে, রাজ ধরে নেয়। আর সেই সময় সেখানে আমন আসে। রাজ আয়েশাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। রাজ কেবিনে যেতে যেতে আমনকে বলে, আমান, ড্রেসগুলো কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, তুই বললে ডেলিভারি দিয়ে দিব। ওকে, তুই এদিকটা সামনে নে। রাজ নিজের কেবিনে যায়। আমান আয়েশাকে বলে, এটা কি হলো আয়েশা? আপনি কি আবার রাজের গায়ের উপর পড়ছেন কেন? আপনি বারবার কেন এমন করেন? তাতে আপনার কি? আমি আপনার আন্ডারে কাজ করি না যে আপনার প্রশ্নের উত্তর দেব। আপনি জানেন রাজের বউ আছে, তারপর আপনি এমন করছেন কেন? বউ আছে তো কি? আমি স্যারকে পছন্দ করি অফিসের প্রথম দিন থেকেই। বুঝলাম, কিন্তু এখন তো রাজ বিয়ে করেছে, তারপরেও কেন এমন করছেন? স্যার শুধুই আমার। ওই মেয়েটা হঠাৎ এসে আমার থেকে স্যারকে কেড়ে নেবে, সেটা তো আমি হতে দেব না। আয়েশা, আমি আপনার কাছে অনুরোধ করছি, আমার বন্ধুর সংসারটা নষ্ট করবেন না। এমন সময় রাজ আয়েশাকে আওয়াজ দেয়। আয়েশা কিছু না বলে চলে যায়। আমন মনে মনে ভাবে, আমি বেঁচে থাকতে আমার বন্ধুর সংসার ভাঙতে দেব না। তার জন্য যা করতে হয় তাই করব। স্যার ডাকছেন? হ্যাঁ, আমার কালকের যে কটা মিটিং আছে সব ক্যান্সেল করে দাও। কি বলছেন স্যার? হঠাৎ মিটিং ক্যান্সেল করতে বলছেন কেন? যা বলছি তাই করুন। ওকে স্যার। আমন এসে বলে, আসতে পারি? আরে আমান, তুই আসবি? তাতে আবার পারমিশন লাগবে? আয়। স্যার এখন আমি কি করব? যেটা করতে বললাম সেটা করো। ওকে স্যার। আয়েশা চলে যায়। আমার রাজকে বলে, কি দোস্ত, কেমন কাটলো হানিমুন? ভালো। শুধু শুধু কি? ওসব বাদ দে, এখন তুই বলতো তুই কবে বিয়ে করছিস? আমার কথা ছাড়। আমি ভাই এখন এই বিয়ের চক্করে পড়তে চাই না, যেমন আছি ভালোই আছি। আন্টি কেমন আছে? মা শরীর খারাপ, ভাবছি ভালো ডক্টর দেখাবো। তাই কর, আন্টিকে ভালো ডক্টর দেখা। আচ্ছা তুই থাক, আমি দেখি মালগুলো ডেলিভারি কি খবর। ওকে, তুই এদিকটা দেখ, আমি একটু আসছি। তুই এখন কোথায় যাবি? আমার ছোট্ট একটা কাজ আছে, ওটা সেরেই আসছি। ওকে তুই যা, আমি এদিকে দেখছি। রাত চলে যায়। আমন গোডাউনে যাচ্ছিল। এমন সময় সে আয়েশাকে দেখে কারোর সঙ্গে কথা বলতে। আমন তাদের কাছে গিয়ে বলে, আয়েশা, আপনারা এখানে কি করছেন? তেমন কিছু নয়, কাল যে প্রজেক্টটা আমরা পেলাম সেই প্রজেক্টের জন্য ওরা সবাই পার্টি চাইছে। হ্যাঁ স্যার, আমাদের পার্টি চাই। ওকে, আমি রাজের সঙ্গে কথা বলে আপনাদের জানাচ্ছি। স্যার কিছু শুনবো না, আমাদের পার্টি চাই। ওকে, এখন তো রাজ নাই, ও ফিরলে বলছি। ওকে স্যার, আসছি এখন। ওকে। আমান স্যার, রাজ স্যার কোথায় গেছে? সেটা আপনারা জেনে কি হবে, আপনি আপনার কাজ করুন। না মানে, আমি আপনার মানেটা জানি। আমি থাকতে আপনি কখনো রাজকে পাবেন না। আমিও দেখব আপনি আমাকে কি করে আটকাতে পারেন। আমন আর কিছু না বলে চলে যায়। ওদিকে আমি নাসরিনকে ফোন করে বলি, নাসরিন তুই কি করছিস? কেন, কি হয়েছে? ভাইয়ের খুব শরীর খারাপ করেছে, একটু গিয়ে দেখবি? কি বলছিস? তোর ভাইয়ার শরীর খারাপ? কি হয়েছে ওর? আর তুই কি করে জানলি? মা ফোন করেছিল, তাই তো জানলাম। ওকে, আমি দেখছি। নাসরিন খবর পেয়ে সামিরকে দেখতে যায়। গিয়ে দেখে সামির জ্বরে কাঁদছে। নাসরিন সামিরের মাথায় জলপট্টি দেয়। সামির জ্বরে ঘুরে বলে, খুব শীত করছে, আর পাচ্ছি না। তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি দেখছি। নাসরিন সামিরের সেবা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। সামির সকালে ঘুম থেকে উঠে দেখে নাসরিন তার হাতের মধ্যে হাত রেখে ঘুমিয়ে আছে। এই দেখে নাসরিন নড়ে উঠেছে। তখন সামির ঘুমের ভান করে শুয়ে পড়ে। সামিরকে ঘুমাতে দেখে নাসরিন বলে, তুমি কেন আমাকে বুঝতে পারো না? আমার যে কষ্ট হয় তোমাকে কষ্ট দিতে। আমি তোমাকে খুব ভালোবাসি সামির, কখনো বলতে পারিনি। তুমি কি কখনো আমার মনের কথা বুঝতে পারোনি? সামির চোখ বন্ধ অবস্থায় বলে, কি করে বুঝবো তোমার ভালোবাসা? তখন যে আমার চোখে রেনুর মিথ্যা ভালোবাসার পট্টি বাঁধা ছিল। সামিরের এই কথা শুনে নাসরিন চমকে উঠে বলে, আপনি আপনি জেগে আছেন? এতদিন জেগেছিলাম না, এখন উঠেছি। আই এম সরি নাসরিন, আমি তোমাকে বুঝিনি। আপনি যখন ঠিক আছেন তখন আমি আসছি। বলে নাসরিন উঠে যেতে গেলে সামির নাসরিনের হাত ধরে টেনে নেয়। নাসরিন টাল সামলাতে না পেরে সামিরের বুকে গিয়ে পড়ে। সামির নাসরিনকে দু হাতে জড়িয়ে ধরে বলে,
এতক্ষণ তো বেশ তুমি তুমি করে বলছিলে, এখন আমার আপনি বলছো কেন? আমাকে ছাড়ুন। না, একবার যখন তোমার মনের কথা জানতে পেরেছি তখন তোমাকে হারাতে চাই না। আই লাভ ইউ নাসরিন। সামির ভাইয়া। চুপ, একদম ভাইয়া বলবে না, আজ থেকে আমি তোমার সামির। আর যদি কখনো রেনু ফিরে আসে? আমার জীবনে রেনুর কোনো অস্তিত্ব নেই। আজ থেকে সামিরের জীবনে একজন বাস করবে, সেটা শুধুই তুমি। কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? কখনোই না। বলে সামির নাসরিনের ঠোঁটে কিস করে। নাসরিনও নিজেকে সামিরের বাহু ডোরে সঁপে দেয়। দুজনে এক অজানা সাগরে পাড়ি দেয়। এদিকে রাজ আমাকে বলে, জান, একটা কথা ছিল। হ্যাঁ বলো। আমি কয়েকদিন অফিসের কাজে একটু ব্যস্ত থাকবো, তোমাকে সময় দিতে পারবো না। তুমি প্লিজ কিছু মনে করো না। এখানে মনে করার কি আছে? তুমি মন দিয়ে অফিসে কাজ করো, আমি তোমার পাশে আছি। থ্যাংক ইউ মাই লাভ। হয়েছে। আচ্ছা, আমারও তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? আমি বলেছিলাম না আমার স্বপ্নের কথা? হ্যাঁ, আমি তো বলেছি আমি তোমার স্বপ্ন পূরণ করব। চাকরিটা আমি পেয়ে গেছি। কাল থেকে ট্রেনিং, 1 মাসের জন্য। আমি কি যেতে পারি? আরে এ তো খুব ভালো কথা। ঠিক আছে, কোথায় ট্রেনিং? দিল্লি ফোর্স একাডেমি। ওকে, তুমি যাও। আর যখন যেটা দরকার হবে আমাকে বলবে, আমি নিয়ে চলে আসবো। ওকে যান। রাজ অফিসে যেতে গেলে আমি রাজকে বুকে জড়িয়ে ধরি। রাজও আমাকে ধরে কিস করে। কিছুক্ষণ এভাবে থাকার পর আয়শার ফোন আসে। ফোনের রিং শুনে রাজ আমাকে ছেড়ে দিয়ে ফোন রিসিভ করে বলে, হ্যাঁ আয়েশা বলো। স্যার, আজ অফিসে একটু জলদি আসবেন। কেন? স্যার, আজ আপনার একটা জরুরি মিটিং আছে। ওকে, আমি আসছি। জান, আমি অফিস যাচ্ছি, আজ রাতে ফিরতে পারবো না, তবে কাল তোমাকে সারতে এয়ারপোর্টে যাবো। ওকে যান। রাজ অফিসে চলে যায়। আমি রুহিকে বলি, রুহি কি করছো? ভাবি, আমি কলেজে যাব। কেন, কিছু বলবে? হ্যাঁ, আমি কাল দিল্লি যাচ্ছি। আব্বু আম্মু বাসায় নেই, তুমি ওনাদের বলে দিও। কালকেই যাবে? কমাসের ট্রেনিং? 1 মাসের, তবে চিন্তা নেই। আমি রোজ একবার করে ফোন করে তোমার খোঁজ খবর নিব। আর যদি এর মধ্যে কারোর সঙ্গে প্রেম করো অবশ্যই আমাকে বলবে। ওকে ভাবি, তাই হবে। এখন আমি কলেজে যাই। তুমি কলেজে যাও, আমি একবার ওই বাসা থেকে ঘুরে আসি। ভাইয়া, আম্মি, আব্বু ওদের বলে আসি। ওকে, আসো। রুহি কলেজ যায়। শবনম সামিরদের বাসায় আসে। বাসায় এসে দেখে সামির ও নাসরিন দুজনে ক্লোজ হয়ে গল্প করছে। তখন শবনম আস্তে আস্তে তাদের কাছে গিয়ে বলে, বাবা, এ তো দেখছি অনেক উন্নতি হয়েছে। দুজনে হঠাৎ শবনমের গলার আওয়াজ পেয়ে ছিটকে দূরে সরে যায় আর আমতা আমতা করে বলে, তুই এখানে? হ্যাঁ সোনা, আমি এখানে। কিন্তু তোমরা দুজনে এখানে কি করছিলে? কি 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 করব? কথা বলছিলাম। সে তো দেখতেই পেলাম। কি কথা হচ্ছিল? তোরা দুই বন্ধু কথা বল, আমি এলাম। দাঁড়াও ভাইয়া, আমি তোমাদের একটা কথা বলতে এলাম। কি কথা? আমি কাল দিল্লি যাচ্ছি ট্রেনিংয়ের জন্য। কাল ট্রেনিং? ভাইয়া। যাক, তোর এতদিনের স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। ঠিক বলেছো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোর বন্ধু তোকে কিছু বলতে চাই, কথাটা শুনে যাস। আমি কি বলবো, তুমি বলো। আমি বোনকে বলতে পারবো না, তুমি ওকে বলো। এই বলে সামির চলে যায়। তখন নাসরিন বলে, দেখলি তো, তোর ভাইয়া আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। কি ব্যাপার বলো তো? তুই ভাইয়াকে তুমি করে বললি? তুমি করে বলবো না তো কি, সবকিছুর মূলে তো তুই আমাকে কালোর অসুস্থতার কথা আমাকে বললি কেন? সেই জন্যই তো সব হলো। ও, এর মানে আমি বলে ভুল করেছি? না, ভুল ঠিক নয়, তবে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। এখন বল কি হয়েছে? কি আর হবে, আমার এতদিনের স্বপ্ন আজ সত্যি হলো। আমি সামিরকে আজ আপন করে পেয়ে গেছি, শুধুমাত্র তোর জন্য। থ্যাংক ইউ ইয়ার। থ্যাংক ইউ বলার প্রয়োজন নেই। তুই শুধু আমার আম্মু, আব্বু ও ভাইয়ার খেয়াল রাখিস। ও, সবার খেয়াল রাখতে বললি, এই কথা বললি না যে তুই নিজের খেয়াল রাখিস? না, বললাম না, কারণ তোর খেয়াল রাখার জন্য আমার ভাইয়া আছে। এটা ঠিক বলেছিস। আচ্ছা, তোরা ভালো থাকিস। আমি এখন এলাম, ফোনে কথা হবে। শবনম বাসায় আসে। এদিকে রাজ অফিসে আসে। তখন সবাই মিলে ধরে পার্টি করার জন্য রাজ সম্মতি দিয়ে দেয়। রাজ নিজের কেবিনে গেছে। আয়েশা কফি নিয়ে বলে, স্যার, আপনার কফি। থ্যাংক ইউ মিস আয়েশা। স্যার,
আজ আপনার মিটিং আছে আয়ুষ জিডি গার্মেন্টসের সাথে। কটায় মিটিং? স্যার 11:20 ওকে, তুমি একটু আমানকে ডেকে দাও। ওকে স্যার। আয়েশা কেবিন থেকে যেতে যেতে ভাবে, কি হয়েছে আজ স্যারের? আজ স্যার কেমন মন খারাপ করে আছে। যেতে যেতে আমানের সঙ্গে ধাক্কা লাগে। তখন আমান বলে, কি হয়েছে আপনার, কি ভাবছেন? সেটা আপনাকে বলতে যাবো কেন? হ্যাঁ, আপনাকে স্যার ডাকছেন। ওকে। আমান রাজের কেবিনে আসে। রাজ আমানকে বলে, আমান, 2 দিন আমি একটু বিজি থাকবো, তুই একটু অফিসটা দেখিস। কেন, কোথায় যাবি? ওটা তোকে বলতে পারবো না। আর হ্যাঁ, শাবনামও বাসায় থাকবে না, তাই মনটা খারাপ। কেন, ভাবি কোথায় যাবে? ওর স্বপ্ন পূরণ করতে যাবে 1 মাসের জন্য। কথাটা আয়েশা শুনেই ফেলে। তাই সে মনে মনে প্ল্যান করে এই 1 মাসের মধ্যে রাজকে সে নিজের করে ছাড়বে। অফিস শেষে আয়েশা বাসায় গিয়ে প্ল্যান করতে থাকে কিভাবে কি করবে। এমন সময় মারিয়া এসে বলে, আয়শা, কি করছিস? মারিয়া, তুই এখন এখানে? এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। ও আচ্ছা, তা তোর ফ্যাশনের কি খবর? ওটাই তো বলতে এলাম, আমি নিজের ফ্যাশন হাউস খুলছি। কি বলছিস, তাই নাকি? পরশু ওপেনিং, তোকে আসতে হবে কিন্তু। অবশ্যই যাব, কিন্তু তুই এত কম সময়ের মধ্যে ফ্যাশন হাউস কি করে চালু করবি? আছে একটা সোর্স, তবে তোকে এখন বলতে পারবো না, ওপেনিংয়ে এলেই জানতে পারবি। ওকে, অপেক্ষায় রইলাম। আচ্ছা, আজ চলি। ওকে, সাবধানে যাবি। মারিয়া চলে যায়। আয়েশা কাজে মন দেয়। এদিকে রুহি শবনমকে বলে, ভাবি, তুমি চলে যাবে আমার একদম ভালো লাগছে না। তুমি এ কথা বলছো, কিন্তু তোমার ভাইয়া একবারও বলেনি। ভাইয়া তো তোমার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল, তাই হয়তো কষ্ট বুকে চেপে তোমাকে যেতে দিচ্ছে। আমি কিছু জানি না রুহি, তবে আমার ওকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। জানি ভাবি, তুমি ভাইয়াকে খুব ভালোবাসো। রুহি, আজ তুমি আমার সঙ্গে ঘুমাবে? ভাইয়া, আজ ও বাসায় আসবে না, বলেছে অফিসে কি জরুরি কাজ আছে, তাই আজ রাতে ফিরে আসবে না। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, আমি তোমার সঙ্গে রাতে ঘুমাবো। শবনম রুহি একসঙ্গে ঘুমায়। রাজ বাসায় ফিরে আসেনি। সকাল হতে রুহি শবনমকে ডেকে তোলে। ভাবি ওঠো। আর একটু ঘুমাতে দাও। আর ঘুমালে হবে না, ভাইয়া আবার চলে আসবে। আচ্ছা, উঠছি। শবনম উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। এমন সময় রাজ এসে রুহিকে বলে, রুহি, তোর ভাবি কোথায়? ভাবি রেডি হচ্ছে। ভাইয়া তুমি কি তুমি জানো আজ ভাবি যাবে, তারপর অফিসে থাকার কি দরকার ছিল তোমার? তুই বুঝবি না, আমি আসছি। রাজ রুমে এসে শবনমকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, জান, তুমি রেডি হয়ে গেছো? ছাড়ো আমাকে, তুমি আমাকে একটু ভালোবাসো না। এসব কি বলছো জান? আমি আমার জানকে খুব ভালোবাসি। আমি আজ রাতেই তোমার কাছে থাকতে চেয়েছিলাম, কিন্তু অফিসের কাজের চাপ থাকবে আমি কি করে জানবো? তাছাড়া তুমি আগে থেকেই বললে, আমি তোমার জন্য সময় বার করে নিতাম। হয়েছে, ছাড়ো। প্লিজ জান, রাগ করো না। আচ্ছা ঠিক আছে, তুমি ট্রেনিং এ যাও, আমি এর মধ্যে একদিন তোমার সঙ্গে দেখা করে আসবো। সত্যি বলছো তুমি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। আচ্ছা, এখন ছাড়ো, আমার ফ্লাইট লেট হয়ে যাবে। ওকে, তুমি একটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। রাজ ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে শবনমের কাছে যায়। শবনম রাজকে দেখে রোমান্টিক লুকে তাকিয়ে আছে। তখন রাজ শবনমকে বলে, কি দেখছো জান? তোমাকে। তাই কাছে এসো। বলে শবনমকে বাহু ডোরে নিয়ে কিস করতে যাবে। এমন সময় রুহি এসে যায় এবং বলে, সরি সরি, আমি কিছু দেখিনি, ইউ কন্টিনিউ। খুব পেকে গেছিস। সরি ভাইয়া। ভাবি চলো। আই মিস ইউ রুহি। আই মিস ইউ টু ভাবি। তারা এয়ারপোর্ট যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এমন সময় সামির ও নাসরিন আসে। তাদের দেখে শবনম বলে, ভাইয়া, নাসরিন তোরা এসেছিস? আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বাইরে যাবে, আমি আসবো না? তুই আমার আদরের ছোট বোন, তোকে ছাড়তে আসবো না, তাই কখনো হয়? থ্যাংক ইউ ভাইয়া। সবাইকে বিদায় দিয়ে শবনম ফ্লাইট ধরে দিল্লির উদ্দেশ্যে চলে যায়। রুহি বাসায় ফিরে আসে। রাজ এয়ারপোর্ট থেকে সোজা অফিস। সামির ও নাসরিন তাদের বাসায় ফিরে যায়। রাজ অফিসে গিয়ে দেখে অফিসে কেউ নেই। আমানকে ফোন করে। কিছুক্ষণ রিং হওয়ার পর আমান ফোন রিসিভ করে বলে, রাজ তুই কোথায়? আমরা সব অপেক্ষা করছি।
মানে তোরা কোথায়? অফিসে কাউকে দেখতে পেলাম না। তুই ভুলে গেছিস আজ অফিসের পার্টি রেখেছিস? ও হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমান ফোন রেখে ঘুরেছে। এমন সময় আয়েশার সঙ্গে ধাক্কা লাগে। তখন আয়েশা রেগে বলে, আপনি দেখে চলতে পারেন না? ড্রিঙ্কস ফেলে আমার ড্রেসটাই নষ্ট করে দিলেন। আমি সরি, বুঝতে পারিনি। দেখ, আপনার সঙ্গে কথা বলে আমার দিন খারাপ করতেই চাই না। বলে আয়েশা ওয়াশরুমে চলে যায়। আমান পার্টির গেস্টদের আপ্যায়ন করছে। একজন অ্যাম্পল এসে আমানকে বলে, স্যার এই নিন, ড্রিঙ্কস করুন। তোমরা এনজয় করো, আমি ওদিকটা দেখে আসছি। কিছুক্ষণ পরে রাজ আসে। রাজকে পেয়ে সবাই এনজয় করছে। সেই এমপ্লয়ি এসে রাজকে একটা ড্রিঙ্কস দিয়ে বলে, স্যার এটা আপনার জন্য স্পেশাল ড্রিঙ্কস। আমি অ্যাপেল জুস খাবো। ওকে স্যার, দিচ্ছি। ছেলেটা একটা ড্রিঙ্কস নিয়ে রাজের হাতে দেয়। রাজ ড্রিঙ্কটা খাচ্ছে। এমন সময় আয়েশা এসে রাজের কাছে বসে, বলে, স্যার আপনার এত দেরি কেন? আর বলো না, শবনমকে ছেড়ে দিয়ে এলাম। ও আচ্ছা, ম্যাম আজ চলে গেল। আর তোমার হাত খালি কেন? ড্রিঙ্কস নাও। নিচ্ছি স্যার। আমান এসে বলে, রাজ, ওদিকে আয়ুষ তোকে ডাকছে। তুই মিস আয়েশাকে সময় দে। তোকে ভাবতে হবে না, আমি সবার খেয়াল রাখছি। রাজ উঠে চলে যায়। আমান আয়েশাকে বলে, আয়েশা, আমি আপনাকে বারবার বলেছি রাজের লাইফ থেকে দূরে থাকো। আমি আপনাকে বলেছি আপনি আমার আর স্যারের মাঝখানে আসবেন না। আমাকে তো আসতেই হবে, আমি থাকতে রাজ ও ভাবির মাঝে কাউকে আসতে দিব না। আয়েশা মনে মনে বলে, আজকের পর সব চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি কি করবেন মিস্টার আমান? তখন আপনি চাইলেও আপনার বন্ধুকে বাঁচাতে পারবেন না। আমি রাজ স্যারকে আমার করে ছাড়বই। কি ভাবছেন আয়েশা? কিছু না। ও আচ্ছা, আপনি থাকেন, আমি ওদিকটা দেখে আসছি। এমন সময় রাজকে রুমে যেতে দেখে আয়েশা সে রাজের পিছু পিছু যায়। রাজ যেই রুমে ঢুকেছিল আয়েশাও সেই রুমে ঢোকে। আধো অন্ধকারে আয়েশা তাকে জড়িয়ে ধরে বলে, রাজ স্যার, আমি আপনাকে খুব ভালোবাসি। যেদিন আমি আপনার অফিসে জয়েন করি সেদিনই আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি আপনাকে পাবার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনার ওই বন্ধু আমান আমাকে আপনার কাছে আসতেই দিত না। তাই তো আজ এই প্ল্যান করেছি আপনাকে আপন করে পাবার জন্য। আমি জানি স্বপ্ন ম্যাম বাসায় নেই, আপনি বাসায় যাবেন না, মন খারাপ হবে। তাই তো আমি আপনাকে আমার করে নিতে চাই। আমি আপনাকে কখনো একলা থাকতে দেব না। আই লাভ ইউ রাজ স্যার। আয়েশার এই কথায় উল্টো দিক থেকে কোনো রিপ্লাই আসেনি। তখন আয়েশা আবারও বলে, কি হলো, আপনার এসব পছন্দ হয়নি? দেখুন, এই রুমটা শুধুমাত্র আপনার আর আমার জন্য সাজিয়েছি। আজ আমরা এক আলাদা জগতে ভেসে যাব। বলে আয়েশা রাজকে জড়িয়ে ধরে। উল্টো দিক থেকে সেও আয়েশাকে জড়িয়ে ধরে। দুজনে বেডের ওপর আলো আধার অন্ধকারে দুজন প্রেমের সাগরে ভেসে যায়। সকালে আয়েশা ঘুম থেকে উঠে বিছানায় রাজকে দেখতে পায় না। তখন আয়েশা মনে মনে ভাবে, স্যার মনে হয় ওয়াশরুমে গেছে, বেরিয়ে আসুক, তারপর স্যারের সঙ্গে কথা বলবো আমাদের বিয়ের ব্যাপারে। এমন সময় আমান আয়েশাকে ফোন করে। আয়েশা ফোনের স্ক্রিনে আমানের নাম্বার দেখে মুচকি মুচকি হাসে আর বলে, কি মিস্টার আমান, পারলেন না তো আপনার বন্ধুর সংসার বাঁচাতে? আজ থেকে রাজ স্যার শুধুই আমার। ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ মিস্টার আমান, বলুন। আপনি এখন অফিস আসেননি কেন? আজ ক্লায়েন্টসদের সঙ্গে মিটিং আছে, রাজ আপনাকে খুঁজছে। কথাটা শুনে আয়েশা অবাক। সে বলে, রাজ স্যার অফিসে মানে? তবে আমার সঙ্গে আমার রুমে কে? এমন সময় ওয়াশরুম থেকে জ্যাক বেরিয়ে আসে। জ্যাককে দেখে আয়েশা অবাক। সে জ্যাককে বলে, জ্যাক, তুমি আমার রুমে কি করছো? এ কি বেবি, সারা রাত আমার সঙ্গে কাটিয়ে এখন বলছো আমি কি করছি? তুমি তো আমাকে হাসালে। সারা রাত তোমার সঙ্গে মানে? মানেটা খুবই সোজা। তুমি রাজ স্যারকে তোমার জালে ফাঁসাতে চেয়েছিলে, সেখানে আমি তোমাকে ফাঁসিয়ে দিলাম বেবি। আজ থেকে তুমি শুধুই আমার। না না না, এ হতে পারে না, তুমি মিথ্যে বলছো। এই বলে আয়েশা নিজের পোশাক পরে সেখান থেকে সোজা অফিসে আসে। আমানের সঙ্গে দেখা। আমান বলে, আপনি কোথায় ছিলেন? কাল পার্টির পর আপনাকে দেখতে পেলাম না। আমার কিচ্ছু ভালো লাগছে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দিন। ওকে, আপনি ফ্রেশ হয়ে রাজের কেবিনে যান, আমি একটু গুড গ্রুপে যাচ্ছি। আয়েশা নিজের কেবিনে গিয়ে ভাবতে থাকে, কাল তো রাজ স্যারকে আমি রুমের দিকে যেতে দেখলাম, তাহলে উনি রুম থেকে কখন বেরোলেন আর আমি দেখলাম না কেন? এমন সময় অফিসের এমপ্লয়ি ইতু এসে বলে,
আয়েশা ম্যাম, আপনাকে রাজ স্যার অ্যাকাউন্টের ফাইল নিয়ে যেতে বলেছে। ওকে, আমি আসছি ফ্রেশ হয়ে। জলদি করবেন, স্যার ফাইল চেক করে কোথাও যাবেন বলেছে। ওকে, আমি আসছি। এদিকে শবনম দিল্লি একাডেমিতে পৌঁছে রুহিকে ফোন করে। রুহি ফোন ধরে বলে, হ্যাঁ ভাবি বল, ভালোভাবে পৌঁছে গেছো তো? লং জার্নি, কোনো প্রবলেম হয়নি তো? না, একদম সেফলি পৌঁছে গেছি, তবে এখনো একাডেমিতে ঢুকতে পারিনি। কেন? এতক্ষণে তো ঢুকে যাওয়ার কথা হচ্ছে। হ্যাঁ, তবে গাড়িটা লেট করেছে এয়ারপোর্টে যেতে, তাই আমরা পৌঁছাতে পারিনি। আচ্ছা, তোমরা কয়জন যাচ্ছ ট্রেনিংয়ের জন্য? আমরা 15 জন আছি। ওকে, একাডেমি পৌঁছে ফ্রেশ হয়ে কিছু খেয়ে পরে ফোন করবে। এখন রাখো। আচ্ছা শোনো না, তোমার ভাইয়া বাসায় এসেছিল? না, ভাইয়া বাসায় আসেনি। তুমি বাসায় একলা আছো? না, আমার এক ফ্রেন্ডকে ডেকেছিলাম, ও আছে। ও, তার ছেলে বন্ধু নাকি মেয়ে? ভাবি, তোমাকে বলেছিলাম আই হ্যাভ নো বয়ফ্রেন্ড। সরি, আই জাস্ট কিডিং। আচ্ছা, তোমার বন্ধু কোথায়? মিমি ওয়াশরুমে। ওকে, তোমার ভাইয়া বাসায় এলে একটা ফোন করতে বলবে, আমি ওকে ফোনে পাচ্ছি না। ওকে ভাবি, আমি ভাইয়াকে বলে দেবো। কিছুক্ষণ পর জ্যাক অফিসে আসে। জ্যাককে দেখে আয়েশা খুব রাগ করে। সে রাজের কেবিনের দিকে যাচ্ছিল, তখন জ্যাক আয়েশার হাত ধরে বলে, দাঁড়াও বেবি। জ্যাক, এটা কি করছো? এটা অফিস, আমার হাত ছাড়ো। আরে বেবি, হাত তো ছেড়ে দিব, তবে আমার একটা কথা শুনে যাও। কি কথা? আজ থেকে তুমি সব সময় আমার পাশে থাকবে, আর হ্যাঁ, রাজ স্যারের থেকে দূরে দূরে থাকবে। আমি রাজ স্যারকে পাবার জন্য এত কিছু করলাম, তোমার জন্য সব ভণ্ড হয়ে গেল। আমি আবার রাজ স্যারকে পাবার চেষ্টা করব। রাজ স্যার শুধুই আমার। না বেবি, রাজ স্যার তোমার নয়, রাজ স্যার শুধুই আমার আপুর। আমার আপু ও রাজ স্যারের মাঝে যে আসবে, আমি তার সর্বনাশ করে দেব, ঠিক তোমার মতো। তুমি কি ভেবেছো তোমার এই কথায় আমি ভয় পেয়ে যাব? তুমি ভুল ভাবছো। এমন সময় সেখানে আমান আসে। আমান এসে বলে, আচ্ছা, আপনি রাজের কেবিনের ফাইলটা নিয়ে যান। আর জ্যাক, আমার তোমার সঙ্গে কথা আছে, একবার আমার ক্যাবিনে আসো। ওকে স্যার। আমান চলে যায়। আয়েশা তীক্ষ্ণ দৃষ্টিতে আমান ও জ্যাককে দেখতে দেখতে রাজের কেবিনে যায় আর মনে মনে বলে, এবার বুঝতে পারছি আমাকে রাজ স্যারের থেকে সরিয়ে রাখার জন্য আমান স্যার ওই জ্যাককেই বলেছে। আমি ওই আমানকে ছাড়বো না। ও জ্যাককে দিয়ে আমার সর্বনাশ করেছে, তো আমি ওই আমানের কি করব সেটাও ভাবতেই পারছে না। আই হেট ইউ মিস্টার আমান। এদিকে শবনম একাডেমি পৌঁছায়। একাডেমি পৌঁছে খুবই ক্লান্ত। তখন একাডেমির হেড নূরজাহান এসে বলে, শোনো, তোমরা এখন রেস্ট নাও, একটু পর হেড ট্রেনার আসবে তোমাদের সঙ্গে কথা বলতে। সবাই একসঙ্গে বলে ওঠে, ওকে ম্যাম। আর তুমি, তোমার নামটা কি যেন? ম্যাম, আই এম শবনম ফ্রম বীরপুর। তুমি আমার সঙ্গে আসো। ওকে ম্যাম। জাহান তাকে নিজের রুমে নিয়ে আসে। তখন শবনম জাহানকে বলে, ম্যাম, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? আমি তো ওখানে সবার মাঝে ভালোই ছিলাম। বোকা মেয়ে, তুমি আমাকে চিনতে পারছো না? না, আমি তো ঠিক চিনতে পারছি না। আপনি কে? কিছুদিন আগেই তুমি হানিমুনে গিয়েছিলে। সেটা আপনি কি করে জানলেন? তুমি তোমার স্বামীকে হারিয়ে খুব কান্না করছিলে, তখন একটা মেয়ে তোমাকে শান্ত করেছিল। কিন্তু আপনি সেসব কি করে? দাঁড়ান দাঁড়ান, এর মানে আপনি সেই মানুষ? এবার চিনতে পারলে তাহলে? সরি, আসলে সেদিন আমি আমার স্বামীকে নিয়ে এতটাই টেনশনে ছিলাম যে আপনাকে ঠিক করে দেখিনি। ইটস ওকে। সেদিন আমি ভাবিনি আমি আবার তোমাকে দেখতে পাবো, তাও আমার একাডেমিতে। এটা আপনার একাডেমি? এটাই আমার দুনিয়া, তবে মাঝে মধ্যে সুযোগ পেলে ঘুরতেও চলে যায়। ঘুরতে আমি খুব ভালোবাসি। ও আচ্ছা, আমারও ভালো লাগলো আপনার সঙ্গে দেখা করে। তুমি আমাকে আপু করে বলবে, ওকে? কিন্তু সবাই যদি কিছু মনে করে? তাদের আমি বলে দেব তুমি আমার বোন। থ্যাংক ইউ আপু, আমি ভাবিনি এখানে এসে আপন কাউকে পাবো। আমারও ভালো লাগছে তোমাকে পেয়ে। আমার নিজের বলতে তেমন কেউ নেই। এক তুমি, দুই আমার বিএফ, আর এক। আপু, আপনার বিএফ আছে? কেন, আমার বিএফ থাকতে নেই? না, সেভাবে বলছি না। আমি ভেবেছি তোমার বিয়ে হয়ে গেছে, এই যা তুমি বলে ফেললাম। ইটস ওকে, তুমি আমাকে তুমি করেই বলো।
তাহলে তুমি আমাকে তুই করে বলবে। তোমার নিজের বোন থাকলে তুমি তাকে যেভাবে ডাকতে সেভাবে। ওকে, তাই হবে। তুই এখন রেস্টে নে, আমি আসছি। ওকে আপু। জাহান রুম থেকে বেরিয়ে আসার পর একজন জুনিয়র অফিসার বলে, ম্যাডাম, মেয়েটা কে ছিল নিজের সঙ্গে নিয়ে গেলেন? ও আমার বোনের মতো। ও আচ্ছা। হ্যাঁ ম্যাডাম, আজ হেড ট্রেনার সুজন স্যার আসবে না, সিনিয়র ম্যাডাম আখি আসবে। ওকে, তুমি যাও। আখি এলে আমার রুমে পাঠিয়ে দিও। ওকে ম্যাডাম। জাহান ক্যাম্পাসটা ঘুরে দেখছে, সঙ্গে একজন জুনিয়র স্টুডেন্ট। শবনম ফ্রেশ হয়ে রাজকে কল করে, রাজের ফোন লাগে না। শবনম কয়েকবার রিং করে, না পেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রাজ বাসায় আসেনি। রুহি রাজকে ফোন করে না পেয়ে আমানকে ফোন করে। আমানের ফোন আয়েশা রিসিভ করে বলে, কে বলছেন? মিস আয়েশা? আপনি? আমি রুহি। মিস আয়েশা, রাজ ভাইয়া কোথায়? স্যার তো অফিসে নেই, অনেক আগে অফিস থেকে বেরিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, রাখছি। রুহির ফোন পেয়ে আয়েশার মাথায় শয়তানি বুদ্ধি আসে। সে মনে মনে বলে, পেয়েছি, ওই আমানকে শাস্তি দেওয়ার কৌশল। ও রাজ স্যারের বন্ধু হওয়ার দাওয়া করে, তাই না? এই রাজ স্যারকে নিজের জীবন থেকে বার করে দেবে। এমন সময় আমান এসে বলে, একে আশা, আপনি আমার ফোন নিয়ে কি করছেন? ওই রুহি ম্যাম ফোন করেছিল। কেন? রাজ স্যারকে খুঁজেছিলেন। ওকে, আপনি ফোনটা দিয়ে যান এখান থেকে। ওকে, নিন আপনার ফোন। আয়েশা ফোন দিয়ে চলে যায়। এদিকে রুহি ভাবতে থাকে, ভাইয়া অফিসে নেই, ফোনেও পাচ্ছি না, বাসায় আসেনি, কোথায় গেল ভাইয়া? রুহিকে চিন্তিত দেখে মিমি এসে রুহিকে বলে, কিরে, কি ভাবছিস? ভাইয়া আজও বাসায় আসবে না? বুঝতে পারছি না, ফোন করছি ফোনেও পাচ্ছি না, কি হলো বুঝতে পারছি না। আচ্ছা, একটু অপেক্ষা করে দেখ। তুই আমার সাথে থাক। আমি আছি তো তোর সঙ্গে, কিন্তু কতদিন থাকতে হবে বুঝতে পারছি না, ভাইয়া ফিরলেই ধরবো। ভাবি যাওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়া কেন এমন করছে? দেখ, হয়তো অফিসের কোনো কাজে গেছে। সেটা বুঝবো কি করে? ফোন করে জানালে তবে না জানবো। আচ্ছা আচ্ছা, এখন নাস্তা করে কলেজে যাই, চল। চল। দুজনে নাস্তা করে বাসা থেকে বেরিয়ে কলেজের দিকে যাচ্ছে। এমন সময় মিমি রাজকে দেখতে পায়। এদিকে আয়েশা আমানকে দেখছে আর মনে মনে হাসছে। ওইদিকে শবনম শুয়ে আছে। হঠাৎ একজন এসে শবনমের পাশে শুয়ে পড়ে। তখন শবনম চিৎকার করে ওঠে, কে আছো? বাঁচাও, বাঁচাও, চোর এসেছে। তখন সবাই ছুটে আসে। জাহান এসে বলে, এই স্বপ্নম, কি কথা বলছিস? দিনের বেলায় চোর কোথা থেকে আসবে? তাহলে আমার বিছানায় কে ঢুকেছিল? কি, তোর বিছানায়? একটা মেয়ের কণ্ঠ, ডার্লিং বলে আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিল। পাগলি মেয়ে, কেউ জড়িয়ে ধরতে চাইছে, তুই তাকে চোর বানিয়ে দিলি। আর আমি বুঝতে পারছি কে এসেছে। তোমরা বুঝতে পারছো কে ছিল? খুব ভালো করে বুঝতে পারছে। আর লুকিয়ে লাভ নেই, বাহিরে বেরিয়ে আয়। বলতে মেয়েটার দরজার আড়াল থেকে বেরিয়ে আসে। মেয়েটাকে দেখতে ঠিক যেন পরী। সবাই মুগ্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে। তখন জাহান বলে, তোকে কতবার বলেছি মিতু যে এইভাবে আমার বিছানায় ঢুকে আসবি না। যদি কোনোদিন আমার বিএফ থাকে তখন কি করবি? কি করব? তোর রুমে ঢুকলেই তোর বিছানা আমাকে ডাকতে থাকে। আচ্ছা ওসব বাদ দে, আগে বল মেয়েটা কে? বলছি, এখন একটু শান্ত হয়ে বস, আর তোমরা এখন আসতে পারো। ওকে ম্যাডাম। সবাই চলে যেতে মিতু বলে, এখন বল মেয়েটা কে, আর ওর সাহস কি করে হয় তোর বিছানায় শোয়ার? তোর যেমন সাহস আছে আমার বিছানায় থাকার, তেমনি ওরও সাহস আছে। আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু মেয়েটা কে? তোর নতুন স্টুডেন্ট। কি, আমার স্টুডেন্ট? ওরা আজই এসেছে। সে না হয় বুঝলাম, আমার নতুন স্টুডেন্ট, কিন্তু ও তোর রুমে কেন? কারণ ও আমার ছোট বোন। তোর বোন আছে আগে বলিসনি তো? ও সেই মেয়ে ট্যুর থেকে ফিরে যার কথা তোকে বলেছিলাম, হাজবেন্ডকে পাইনি বলে কান্না করছিল। ও, ওই সেই মেয়ে। শেষ পর্যন্ত নিজের বলার মতো একজনকে খুঁজে পেলি। ঠিক বলেছিস। হাই সব্বু। সব্য? আমার নাম সব্য নয়, আমার নাম শবনম। জানি তো, তবে তোমার নাম একজন সাব্বু দিয়েছে। কি?
আমার শবনম নামটাকে কেটে সভ্য বলে দিয়েছে? কে আর? তোমার আপু জাহান। আপু, তুমি আমার নাম সভ্য করে দিয়েছো, আমাকে আগে বলনি কেন? তুই যদি রাগ করিস তাই সভ্য বলে ডাকিনি। আজ থেকে আমি তোমার সভ্য, তুমি আমাকে সভ্য বলেই ডাকবে। শুধু জান ডাকবে, আমি ডাকতে পারবো না? হ্যাঁ, আপনিও ডাকবেন। কি করে ডাকবো? তুমি তো আমাকে আপন করছো না। কই, আমি কখন আপনাকে দূরে সরালাম? কেন? তুমি জানকে তুমি করে বলছো আর আমাকে আপনি বলে দূরে সরিয়ে রাখছো। ওকে, তাহলে তুমিও আমাকে আপুর মতো তুই করে বলবে। এবার উত্তর দে। ওকে, জানের মতো আমিও তুই করে বলবো। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করতে পারি? কি প্রশ্ন? এই যে তুমি আপুকে জান বলছো, আপুও কিছু বলছে না? বোকা মেয়ে, আমরা ক্লোজ ফ্রেন্ড, বলতে পারো এক আত্মা দুইটি দেহ। হ্যাঁ, ও আমার জন্য যা করেছে জানি না কেউ কখনো কারোর জন্য করবে কিনা। ওর জন্য আজ আমি বেঁচে আছি, না হলে আমি হয়তো আজ কবরে শুয়ে থাকতাম। কি বলছো? কি হয়েছিল তোমার? একদিন আমাদের একাডেমিতে দুষ্কৃতী হামলা করে, আমি ছিলাম ওদের নিশানায়। আমাকে বাঁচাতে গিয়ে মিতু গুলি খেয়েছিল। তখন মিতু একাডেমিতে নতুন, কিছুই জানে না। আমি ওকে সহ্য করতে পারতাম না। তুমি মিতু আপুকে সহ্য করতে পারতে না কেন? আমি বলছি, আমি যেদিন ফার্স্ট এসেছিলাম আমার জন্য ওর শখের বন্দুক নষ্ট হয়ে যায়। তারপর থেকে ও আমাকে ওর আশেপাশে আসতে দিত না। এর কয়েকদিন পর ওই হামলায় আর মিতু কোনোদিন কিছু না ভেবে আমাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। আর ও সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরতে ওর কাছে আমি ক্ষমা চাই। তারপর থেকে একটু একটু করে ও আমার জীবনের একজন হয়ে ওঠে। আমার দুজনের বন্ধুত্ব দেখে ওর বিয়ে জ্বলতে থাকে। কি বলে জানো? কি বলে? বলে আমার জিএফ আমি ঠিক করে জান বেবি ডার্লিং বলতে পারি না, অথচ তুমি ওকে সবার সামনে জান ডার্লিং বলে ডাকো। ও, ইন্টারেস্টিং তো। ওকে, এখন তোরা কথা বল। যে হাজবেন্ডকে কিছুক্ষণের জন্য হারিয়েছিলি, তাকে খুঁজতে গিয়ে কান্না করে দিলি, আজ তাকে ছেড়ে এত দূরে কি করে এলি? হ্যাঁ, ভালো কথা বলেছিস তো। বল, তাকে ছেড়ে এখানে কি করে এলি? আপু, এটা আমার স্বপ্ন ছিল। ও কখনো আমার স্বপ্নের মাঝে আসেনি, সব সময় আমাকে সাপোর্ট করে গেছে। আর তাই তো আজ আমি ওকে ছেড়ে এত দূরে আসতে পেরেছি। ও, সো নাইস। তা আসার পর তোর সঙ্গে কথা হয়েছে? না আপু, আমি ওকে ফোনে পাচ্ছি না, অফিসেও নেই, বুঝতে পারছি না কি হয়েছে ওর। সে একবারও ফোন করেনি? না, সেই জন্যই তো আরও টেনশন বাড়ছে। এদিকে মিমি রুহিকে বলে, রুহি, তোর ভাইয়া। কি বলছিস? কোথায় ভাইয়া? ওই যে ওইদিকে চলে গেল। তুই ঠিক দেখেছিস? একদম ঠিক, আমি ভুল করতেই পারি না। ভাইয়া BMW 23 নিয়ে বেরিয়েছে। ভাইয়া তো ওটাই নিয়ে কাল কি ছিল? চল আমরা ফলো করি। আচ্ছা, অন্যদিন দেখবো, এখন কলেজ চল, দেরি হয়ে যাবে। ওকে চল, তবে চোখ কান খোলা রাখবি। আচ্ছা চল, এনে তোর স্কুটি, আজ তুই চালা। ওকে চল তবে। এদিকে আয়েশা গোপনে আমানের ফোন থেকে রুহির নাম্বারটা নিয়ে নেয়। পরের দিন রাজ অফিসে আসে। আমান বলে, রাজ, তুই কি এমন কাজে ব্যস্ত আছিস যে ভাবিকে একটা ফোন করার সময় পাসনি? ওদিকে বাসায় যাসনি, রুহি একা বাসায়। আমাকে ক্ষমা করো ইয়ার, একটা খুব জরুরি কাজে ব্যস্ত আছি। কি এমন কাজ যে ভাবি ও রুহির থেকে জরুরি হয়ে গেল? সেটা এখন তোকে আমি বলতে পারবো না, তুই একটু বোনের দিকে খেয়াল রাখিস। সে না হয় রাখবো, এখন অন্তত ভাবিকে একটা কল করে সরি বল। ওকে, করছি। আমান চলে যায়। রাজ শবনমকে কল করে। কিছুক্ষণ রিং হওয়ার পর শবনম ফোন ধরে। কে বলছেন? শবনম, আমি রাজ। এটা কার নাম্বার? তুমি কোথায় ছিলে? তোমাকে ফোনে পাইনি কেন? এত প্রশ্ন একসঙ্গে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এটা আমার এক বন্ধু নাম্বার। আমার ফোনটা চুরি হয়ে গেছে, সেটাই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সরি জান, আর কখনো হবে না। ওকে, পরে কথা বলছি। আজ থেকে ট্রেনিং শুরু, অফিসার এসে ডেকে গেল। ওকে জান, মন দিয়ে কাজ করো, তোমাকে একজন সফল পুলিশ অফিসার দেখতে চাই। ওকে জান, রাখছি। শবনম ফোন রাখে। তখন জাহান এসে বলে,
তুই এখনো কি করছিস? তাড়াতাড়ি গ্রাউন্ডে চল, এক্ষুনি হেড ট্রেনার চলে আসবে। হেড ট্রেনার খুব রাগী। রাগী মানে খুবই রাগী। ওনার নাম কি? ওর নাম একে, মানে আদনান খান। তোরা ওকে একে বলবি। ওকে, তুমি আমাকে 5 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে আসছি। ওকে, জলদি কর। শবনম রেডি হচ্ছে, এমন সময় মিতু এসে বলে, সব্বু কোথায়? আপু, আমি এখানে, কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম আমি আর জানি একটু কাজে যাচ্ছি, তুই সময় মতো গ্রাউন্ডে চলে যাস। ওকে আপু, তোমরা ফিরবে কখন? একটু লেট হবে। মিতু জাহান চলে যায়। শবনম রেডি হয়ে গ্রাউন্ডে যায়। 2 মিনিট লেট হয়। শবনমের ভয় করছে। সে গিয়ে হেড ট্রেনার একের সামনে গিয়ে বলে, আচ্ছা, হেড ট্রেনার একে কোথায়? উনি এসে গেছে? উনি কি খুব রাগী? আরে না, কে বলেছে হেড ট্রেনার খুব রাগী? কেন, মিতু আপু ও জাহান আপু তো বললো হেড ট্রেনার নাকি খুব রাগী। ও তাই নাকি? তা এই মিতু জাহান এরা কি আপনার নিজের আপু হয়? আরে না, ওরা আমার নিজের আপুর মতো, আমাকে খুব ভালোবাসে। ও আচ্ছা, তাই বলুন। এখানে এসে সিনিয়রদের নিজের করে নিলেন? না, তেমন কিছু নয়। আসলে জাহান আপুর সঙ্গে আমার অন্য জায়গায় পরিচয় হয়েছিল, এখানে আসার পর আবার দেখা। ও, আর মিতু? মিতু আপুর সঙ্গে এখানে পরিচয়, জাহান আপু করিয়ে দিয়েছে। ও আই সি। আচ্ছা, আপনি তখন থেকে সবার নাম নিচ্ছেন, আপনি কি এখানে সিনিয়র? হ্যাঁ, তেমনই বলতে পারেন। এমন সময় মিতু ও জাহান আপু এসে বলে, সব্বু, তুই এখানে দাঁড়িয়ে এভাবে কথা বলছিস? হ্যাঁ, তুমি বলেছিলে হেড ট্রেনার খুব রাগী, দেরি করা পছন্দ করে না, কিন্তু এখন দেখো তোমাদের হেড ট্রেনার এখনো এলো না। আরে তুই তো এতক্ষণ ওর সঙ্গেই। মিতুর কথা শেষ করতে না দিয়ে একে বলে, মিতু আপু ঠিকই তো বলেছে তোমার বোন, হেড ট্রেনার নিজেই তো দেরি করছে। হ্যাঁ, সে নিজে দেরি করে, সে অন্যকে কি করে বকা দেয় দেরি করার জন্য। একদম ঠিক, এটা করা একদম ঠিক না। ঠিক আছে, আমরা সবাই মিলে হেড ট্রেনারকে খুব করে বকা দেব। আপনারা বললে তবেই শুনবে। একে, এটা কি হচ্ছে? তুই আমার বোনকে এভাবে লেগ পুল করছিস কেন? একে মানে আদনান খান, মানে হেড ট্রেনার। আপনি একে, সরি একে। প্লিজ ওকে, আপনি কিছু মনে করবেন না, আমি একটু মজা করলাম আপনার সঙ্গে। তুই দিন দিন বড্ড পেকে গেছিস। সরি আপু, উনি তোমার বোনের মতো শুনে একটু মজা করলাম, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আপু যা বলেছিল, আপনি তার একেবারে বিপরীত মানুষ। আপনি তো হাসি রহস্য করতে ভালোবাসেন। হ্যাঁ, হাসি মজা না করলে কি করে হবে? নিজের পরিবারদের ছেড়ে এত দূরে সবার মাঝে আছি, সবাইকে আপন করে না থাকলে ঠিকই থাকবো কি করে? তা ঠিক বলেছেন আপু, তোমরা খুব খারাপ। আরে আমরা কি করে জানবো ও প্রথম দিনই তোর সঙ্গে এভাবে মজা করবে? আচ্ছা, অনেক হাসি মজা হলো, এবার কাজের প্রতি সিরিয়াস হয়ে ট্রেনিং এ কমপ্লিট কর। ওকে এভরিওয়ান, আর ইউ রেডি টু ট্রেনিং? সকলে একসঙ্গে বলে, ইয়েস একে, উই আর রেডি ফর ট্রেনিং। ওকে, গো আহেড। স্বর্ণা, তুমি ওদের প্র্যাকটিস করাও, আমি একটু আসছি। এভরিওয়ান ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ওকে স্যার, আপনি যান, আই ক্যান ম্যানেজ। একে চলে যায়। স্বর্ণা সবাইয়ের সঙ্গে পরিচয় করে। হু আর ইউ? ম্যাম, মাইসেলফ রিজু। ইউ আর? ম্যাম, আই এম জুনিয়র। স্বর্ণা শবনমকে উদ্দেশ্য করে বলে, তুম কাহা সে হো? ম্যাম, আমি শবনম, বীরপুর থেকে। হিন্দি মালুম है ना? Yes ma'am, I understand Hindi, but I'm not speak. ওকে। কিছুক্ষণ ট্রেনিং করে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শবনম রাজকে কল করে, কিন্তু রাজকে ফোনে পায় না। এইভাবে দেখতে দেখতে কয়েকটা দিন কাটে। এখন রাজের সঙ্গে শবনমের কথা হয় না। এই কয়েকদিনে রুহি একটা আননোন নাম্বারের আসা মেসেজে প্রেমে পড়ে। একদিন রুহি রাজের পিছু করে একটা বাসায় যায়। গিয়ে দেখে রাজ একটা মেয়েকে জানু বলে জড়িয়ে ধরেছে। রুহি তাকে দেখে অবাক। সে মনে মনে বলে, এ তো মারিয়া, ভাইয়ের প্রিয়া আয়সার বান্ধবী। ভাইয়া এই মেয়েটার সঙ্গে এখানে কেন? আজ 1 সপ্তাহ হয়ে গেল বাসায় ফেরেনি। তবে কি ভাইয়া এই মেয়েটার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে? ভাইয়াটা কি করে করতে পারলো? আমার ভাবতেই লজ্জা করছে। ভাবি বাসা ছেড়ে যেতে না যেতেই এমন একটা কাজ কি করে করলো ভাইয়া?
রুহি রাজকে কিছু না বলে বাসায় ফিরে আসে। মন খারাপ, শবনমকে ফোন করবে কি করবে না ভাবছে। তখনই মিমি আসে। সে এসে দেখে রুহি মন খারাপ করে বসে আছে। মিমি তার কাঁধে হাত রেখে বলে, রুহি কি হয়েছে তোর? এভাবে মন খারাপ করে বসে আছিস? খাবারগুলো অগোছালো। কিচ্ছু ভালো লাগছে না। আব্বু আম্মুকে নিয়ে হাসপাতালে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। কেন, কি হয়েছে যে মন খারাপ? মিমি, আমি ভাবতে পারিনি আমার ভাইয়া এমন একটা কাজ করবে। কি করেছে তোর ভাইয়া? ভাইয়া তার বিয়ের বন্ধুর সাথে রিলেশন আছে। কি বলছিস? তোর ভাইয়া এমন একটা কাজ? এটা তো ভাবাই যায় না। সেটাই তো, আমি বিশ্বাস করতে পারছি না ভাইয়া এমন একটা কাজ করবে। এমন সময় শবনম কল করে। রুহি ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রুহি? ভালো, তুমি কেমন আছো ভাবি? আমি ভালো আছি, তবে তোমাদের কথা খুব মনে পড়ছে। আমিও তোমাকে খুব মিস করছি ভাবি। ভাবি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা রুহি? রুহির কথা শুনে মিমি বলে, রুহি তুই এটা কি করছিস? রুহি ফোনটা মিউট করে বলে, কি করলাম? তুই ভাবিকে এখন কথা বলছিস কেন? আমি অন্তত ভাবিকে ধোকা দিতে চাই না। ভাবি পরে অন্য কারোর কাছে কথা শুনলে কষ্ট পাবে, তাই আমি নিজেই ভাবিকে সবটা খুলে বলবো। এতে করে যদি ভাবি তোর ভাইয়াকে ছেড়ে চলে যায়? গেলে যাবে, তাতে আমার কিচ্ছু না, কারণ ভাইয়া যেটা করেছে সেটা ভুল, আর আমি সেই ভুলকে প্রশ্রয় দিব না। বুঝতে পারছি, কিন্তু এখন বলাটা কি ঠিক হবে? পরে কষ্ট পাবার থেকে এখন নিজেকে সামলে নেওয়াটা সহজ হবে। ভাবি যে স্বপ্ন নিয়ে দিল্লি গেছে, সেই স্বপ্ন পূরণ করে আসার পরে যখন জানবে ভাইয়া ভাবির অনুপস্থিতিতে ভাবিকে চিট করেছে, তখন ভাবির সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে। তাই সব এখন জানা ভালো। তাতেও কিন্তু স্বপ্ন ভাঙার কষ্টটা থাকবে না। রুহি মিউট খুলে বলে, হ্যাঁ ভাবি। হ্যাঁ রুহি, চুপ করে গেলে কেন? কি কথা বলতে চেয়েছিলে? ভাবি, কথাটা কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। নির্দ্বিধায় বলো। ভাইয়া তোমাকে চিট করছে ভাবি। এসব তুমি কি বলছো রুহি? তুমি আমার সঙ্গে মজা করছো না তো? সত্যি, যদি মজা হতো তবে ভালোই হতো, তবে এটা কোনো মজা না। তুমি কি করে জানলে? তোমার ভাইয়া তোমাকে বলেছে? না, ভাইয়া তো তুমি যাওয়ার পরে একদিনের জন্য বাসায় আসেনি। কি বলছো তুমি? রাজ বাসায় আসেনি? হ্যাঁ, একদিনও আসেনি। আমার খোঁজ খবর নেয়নি, ফোনে সিম সুইচ করে দিয়েছে। সব কিছু শুনে শবনম বিশ্বাসই করতে পারছে না। সে মনে মনে বলতে থাকে, এটা মিথ্যে, এটা কিছুতেই হতে পারে না। রাজ আমাকে ধোকা দিতে পারে না। শবনমকে মন খারাপ করে থাকতে দেখে জাহান ও মিতু এসে শবনমের কাছে বসে। এদিকে আয়েশা আমানকে ফাঁসানোর জন্য রাজের নাম নিয়ে বলে, আমান স্যার আপনাকে রুহি কলেজ থেকে নিয়ে আসতে বলেছে। ওকে, আমি রুহিকে কলেজ থেকে নিয়ে আসবো। আমান অফিস থেকে বেরিয়ে যায়। আয়েশা এই সুযোগে রাজের কেবিনে যেতে গেলে জ্যাক বলে, এই মেয়ে, তোকে বলছি না রাজ স্যারের থেকে দূরে থাকবি। রাজ স্যার শুধুই আমার বোনের। আমি রাজ স্যারকে ভালোবাসি, আর আমি আজই স্যারকে প্রপোজ করব। এই মেয়ে, তোর কানে কথা ঢোকে না? রাজ স্যার শুধুই মারিয়ার, আমার বোনের। কি বলে তুমি? মারিয়ার মানে? কোন মারিয়া? তোর বন্ধু মারিয়া। রাজ স্যার আমার আপুকে বিয়ে করেছে, আর আমি জানতাম তুই স্যারকে পাওয়ার চেষ্টা করবি, তাই তো সেদিন ওই পার্টিতে তোর ড্রিঙ্কসে নেশার পাউডার মিশিয়ে তোকে খাইয়েছি, আর রাজ স্যারের জায়গায় আমি তোর সঙ্গে হানিমুন করেছি। এর মানে আমান স্যার তোমাকে হায়ার করেনি? ওই আমান, আরে আমি ওকে তো মারতে চাই। রাজ স্যারকে যে আমার বোনের থেকে দূরে সরাতে চাইবে তাকেই আমি সরিয়ে দিব। তোর ভাগ্য ভালো, আমানের জন্য আজ মাথা তুলে ঘুরে বেড়াচ্ছিস, না হলে তো আজ লজ্জায় অপমানে হয়তো সুইসাইড করতেই। সুইসাইড করতাম মানে? আর ওই আমান আমার জন্য কি করেছে? তুই আমানকে যে অপমান করিস, তারপরেও আমান তোর জন্য যা করেছে অন্য কেউ হলে তো করতো না। আমান স্যার আমার জন্য কি করেছে বলো? তোর ইজ্জত বাঁচিয়েছে। মানে কিভাবে? সেদিন হোটেল রুমে তোর সঙ্গে আমি যা করেছিলাম সব আমি আমার ফোনে রেকর্ড করে রেখেছিলাম। কি? তুমি সব রেকর্ড করেছিলে? তুমি না আমার বন্ধুর ভাই? আমি বললাম না আমার বোনের সংসারে কাউকে আসতে দিব না। আমি ভেবেছিলাম ওই ভিডিও দিয়ে তোকে ব্ল্যাকমেল করব, কিন্তু আমার একটু ভুলের জন্য ওই আমান ভিডিওটা দেখে ফেলে। তখন আমান আমাকে মেরে ভিডিও ডিলিট করে দেয়, এমনকি ফোনটাও নষ্ট করে দেয়, যাতে আমি অন্য কোনো অপশন থেকে ভিডিও বার করতে না পারি। সব কথা শুনে আয়েশা মনে মনে বলে,
এই আমি কি করলাম? যে মানুষটা আমার ইজ্জত বাঁচালো, আজ আমি তার ইজ্জত নিয়ে খেলতে চাইছি? না 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 না, আমি এটা হতে দিতে পারি না। আমার রুহি ও আমার দুইজনকে বাঁচাতে হবে। আয়েশা আমানকে ফোন করে। আমান ফোন রিসিভ করে না। এদিকে আয়েশা অফিস থেকে ছুটে বেরিয়ে যায়। আমান কলেজে গিয়ে রুহিকে দেখতে না পেয়ে মিমকে বলে, মিমি, রুহি কোথায়? সে তো কলেজ থেকে চলে গেছে, বলেছিল হোটেল ব্লু স্টার যাবে কারোর সঙ্গে দেখা করতে। সেখানে আবার কে আছে দেখা করার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি এলাম। আমান হোটেলের দিকে যায়। তার আগে আয়েশা গিয়ে রুহিকে সেভ করে বলে, আই এম সরি রুহি, আজ আমার একটা ভুলের জন্য তোমার জীবন নষ্ট হতে যাচ্ছিল। আমি আমান স্যারের ওপর বদলা নেওয়ার নেশায় তোমাকে গুটি হিসেবে ব্যবহার করেছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমান দূরে দাঁড়িয়ে সব শুনে ফেলে। সে ভাবতেই পারছে না আয়েশা এমন একটা জঘন্য কাজ করবে। রুহি রেগে চলে যায়। আয়েশা পেছনে ফিরে আমানকে দেখে, অবাক হয়ে বলে, আমান স্যার আপনি? আমাকে দেখে চমকাচ্ছেন কেন? আপনি তো এটাই চেয়েছিলেন। আই এম রিয়েলি ভেরি সরি। আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম। তাই যে মানুষ আমার ইজ্জত বাঁচালো, আমি না জেনেই সে মানুষটার ইজ্জত নিয়ে খেলা করতে চেয়েছিলাম। আপনি রাজকে পাবার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে আপনি সেই মানুষটার ক্ষতি করতে যাচ্ছিলেন। আপনার মাথায় একবারও এই কথা আসেনি? যেদিন রাজ সত্যিটা জানবে সেদিন রাজ আপনাকে কতটা ঘৃণা করবে। আপনি আমাকে ক্ষমা করে দিন আমান স্যার। আপনার ওই মুখে আমার নাম ধরবেন না। আমান রেগে চলে যেতে গেলে আয়েশা আমানের হাত ধরে বলতে যাবে, আমান এক টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, ডোন্ট টাচ মি। আপনি আজ থেকে আমার আশেপাশেও আসবেন না। একটা কথা, আপনি যার জন্য আমাকে রাজ স্যারের জীবনে আসতে দেননি, আজ যে তার বড় বিপদ। মানে আপনি কি বলতে চাইছেন? ভাবির কি হয়েছে? আপনি রাজ স্যারের জীবনে আমাকে আসতে দেননি, কিন্তু আপনি আমাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে আপনি এটা জানেন না আপনার বন্ধুর জীবনে অলরেডি একজন ঢুকে গেছে। এসব আপনি কি বলছেন? খুলে বলুন। আপনি জানেন জ্যাক কে? আমাদের অফিসার জ্যাক? হ্যাঁ ওই। কে ও? জ্যাক মারিয়ার ভাইয়া। আর মারিয়াকে আপনি জানেন? আপনার বান্ধবী? হ্যাঁ, মারিয়ার সঙ্গে রাজ স্যারের বিয়ে হয়ে গেছে। আপনি আবার মিথ্যা বলছেন। এটা মিথ্যা নয় আমান স্যার, আমাকে জ্যাক নিজে বলেছে। এখন ভাবুন রাজ স্যার ও ম্যাডামের সংসার কিভাবে বাঁচাবেন। আমার আগে রাজের সঙ্গে কথা বলতে হবে। রুহি আবারও ফিরে এসে আমানকে বলে, আমান ভাইয়া, এই কথাটা ওই মেয়ে ঠিকই বলেছে। আমিও দেখেছি ভাইয়াকে ওই মারিয়ার বাসায়। তুমি ঠিক বলেছো রুহি। হ্যাঁ, এই দেখো ফটো। রুহি আমানকে ফোনে একটা ফটো দেখায়। আর এই দৃশ্য দেখে আমি ভাবিকে সব বলে দিয়েছি। তুমি ভাবিকে বলে দিয়েছো? হ্যাঁ, ভাবি পরে এসে জানার থেকে এখন জানাটা দরকার, তাই আমি বলে দিয়েছি। আচ্ছা এখন বাসায় চলো। আমানও রুহি আয়েশাকে দেখতে পায় না। তারা বাসায় ফিরে যায়। এদিকে মিতু ও জাহান বলে, সব্বু কি হয়েছে, মন খারাপ কেন? আমার সব শেষ হয়ে গেছে আপু। কি হয়েছে তোর? সাবনাম সব খুলে বলে তাদের। সব শুনে দুজনে অবাক। মিতু বলে, মন খারাপ করিস না, মনে কর ও তোর ছিল না, তাই তো তুই আসার পর সে অন্য কারোর হয়ে গেছে। হ্যাঁ, মিতু ঠিক বলেছে। ওকে ভুলে নিজের মতো করে বাঁচতে শেখ। চল, নিজেকে সবার মাঝে রেখে নতুন করে বাঁচবি। আমরা আছি তোর সঙ্গে। তাই হবে আপু। ও যখন আমাকে ভুলে নতুন জীবন শুরু করতে পেরেছে তখন আমিও পারবো। তোমরা তো আছো আমার সঙ্গে। এই তো আমার বোনের মতো কথা। আপু 2 দিনের জন্য আমাকে ছুটি দিবে? কেন, ছুটি কি হবে? দেখ, ছুটি নিয়ে একা থাকলে মন খারাপ হবে। না আপু, একা থাকবো না। আমি দেশে ফিরতে চাই। আমি রাজের সঙ্গে একবার কথা বলতে চাই। কি বলছিস? তুই ওর সঙ্গে কথা বলবি? প্লিজ আপু, 2 দিনের জন্য। ওকে, আমি কথা বলে জানাচ্ছি। এদিকে রাজ অফিসে আসে। আমান রাজের সঙ্গে কথা বলে না। আয়েশা এসে রিজাইন দিয়ে দেয়। তখন রাজ বলে, তুমি রিজাইন করতে চাও কেন? স্যার, আমি একটু একা থাকতে চাই। কেন হঠাৎ এই ডিসিশন? সেটা আমি আপনাকে বলতে পারবো না। ওকে, তুমি যখন বলতে চাও না তখন আমি জোর করবো না। আমি তোমার রিজাইন অ্যাকসেপ্ট করলাম। থ্যাংক ইউ স্যার। আয়েশা অফিস থেকে চলে যায়। আয়েশা যাওয়ার পর আমান খবরটা পায়। আমান খবর শুনে মনে মনে বলে, মেয়েটি কি আমার জন্য চাকরি ছাড়লো নাকি রাজের কথা শুনে নিজেকে সরিয়ে নিয়েছে? আমানের ভাবনার মাঝে রাজ এসে আমানকে বলে, আমান, তুই একবার জিডি গ্রুপে যেতে পারবি? রাজ, আমি তোর সঙ্গে পার্টনারশিপ করতে চাই না। আমান, এসব তুই কি বলছিস? তুই আমার সঙ্গে কাজ করবি না মানে? কি হয়েছে বলতো তোদের?
আয়েশাও রিজাইন করে চলে গেল, তুইও ছাড়তে চাইছিস? আয়শা কেন গেছে চাই না, তবে আমি যেতে চাইছি শুধু তোর জন্য। আমার জন্য মানে? আমি কি করলাম? তুই সত্যি জানিস না তুই কি করেছিস। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, ক্লিয়ার করে বল। মারিয়ার সঙ্গে তোর সম্পর্ক কি? এসব তুই কি বলছিস? মারিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক থাকবে? আর লুকোনোর চেষ্টা করিস না, আমরা সব জানি। তোরা মানে? আমরা মানে আমি, আয়শা ও রুহি। তোরা কি করে? সেটা তো না জানলেও চলবে। তোরা শবনমকে বলেছিস? হ্যাঁ, ভাবিও সব জানে। ভাবি যাওয়ার পর নিজের নম্বর চেঞ্জ করে দিলি, ভাবির সঙ্গে ঠিক করে কথা বলিস না, এরপরও বলবি তোর মতো মানুষের সঙ্গে পার্টনারশিপ করতে। তোরা আমাকে ভুল বুঝছিস, আমি পরিস্থিতির শিকার। যদি তেমন হতো তবে তোর বন্ধু হিসেবে আমাকে সবটা বলা উচিত ছিল। এমন কি এত বড় কথা ভাবিকে লুকিয়ে গেছিস? আমি বলতে চেয়েছিলাম। তোকে আর মিথ্যা বলে সম্পর্ক বাঁচানোর চেষ্টা করতে হবে না, কারণ আমি তোকে আর বিশ্বাস করি না। আসলে তুই কখনো আমাকে তোর সত্যিকারের বন্ধু ভাবিসনি। আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। আমান কিছু না বলে অফিস থেকে চলে যায়। এদিকে শবনম জাহান ও মিতুকে বলে, আপু কি হলো, তোমরা কথা বলেছো? হ্যাঁ, ওরা রাজি হয়েছে। ওদের আমার পার্সোনাল লাইফের কথা কিছু বলনি তো? না, বলিনি। ওকে, থ্যাংক ইউ আপু। আর একটা কথা, একে স্যার যেন না জানে। তুই ভাবিস না, আমরা 3 জন বাদে আর কেউ জানবে না। জলদি ফেরার চেষ্টা করবি। হ্যাঁ, তোকে ছাড়া আমরা ভালো থাকবো না। ওকে আপু, তাই করব। আমি তাহলে আসি। চল, তোকে ফ্লাইটে তুলে দিয়ে আসি। এমন সময় একে এসে বলে, শবনম কোথাও যাচ্ছে? হ্যাঁ, ও একটু বাসায় যাবে। কেন হঠাৎ বাসায় কেন? ওর ভাইয়ের বিয়ে। ও, কংগ্রাচুলেশনস শবনম। থ্যাংক ইউ একে। মিতু জাহান দুজনে শবনমকে ফ্লাইটে তুলে দিয়ে আসে। এদিকে রাজ অফিস ছেড়ে মারিয়ার কাছে যায়। তখন মারিয়া বলে, আজ তুমি এখানে? আজ না তোমার বাসায় যাওয়ার কথা? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বাসায় সবাই তোমার কথা জেনে গেছে। এ তো খুব ভালো কথা, এখন আমাকে লুকিয়ে থাকতে হবে না। তুমি বুঝতে পারছো না, শবনম আমাকে ভুল বুঝবে। আমি ওকে কথা দিয়েছিলাম ওর থেকে কখনো কিছু লুকাবো না। আর আজ ও যখন জানবে এত বড় কথা আমি লুকিয়েছি, তখন ও কিভাবে রিয়াক্ট করবে? তুমি ভেবো না, শবনম আপু এলে আমি ওকে বুঝিয়ে বলবো। ও নিশ্চয়ই তোমার পরিস্থিতি বুঝবে। আমি জানি না শবনম কিভাবে নিবে। এদিকে শবনম ফ্লাইট থেকে নামার পর তার উপর অ্যাটাক হয়। তখন আমান শবনমকে বাঁচিয়ে নিয়ে যায়। বাসায় আসতেই রুহি শবনমকে জড়িয়ে কান্না করে। তখন শবনম রুহিকে সান্ত্বনা দিয়ে বলে, এই তুমি কাঁদছো কেন? একদম কাঁদবে না, আমি ওর সঙ্গে কথা বলি, তারপর কোনো সিদ্ধান্ত নিব। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না ভাই এমন একটা কাজ করবে। আচ্ছা, তুমি রুহির বাসা চিনো তো? আমি ভাইয়াকে ফলো করে গিয়েছিলাম। ওকে, এখন এসেছি, খুব ক্লান্ত লাগছে, আমরা একটু পরে যাব। ওকে ভাবি। সন্ধ্যের দিকে রুহি শবনম ও আমান মারিয়ার বাসায় যায়। কলিং বেল চাপতেই একজন এসে দরজা খুলে দাঁড়ায়। তাকে দেখে শবনম বলে, মারিয়া, রাজ কোথায়? আপু তুমি এখানে? তুমি না ট্রেনিংয়ে গিয়েছিলে? সেই সুযোগটাই তো তোরা কাজে লাগিয়েছিস। আমি যেতে না যেতে রাজ আমাকে ভুলে তোকে বিয়ে করেছে। আপু তুমি আমাদের ভুল ভাবছো। আমি তোর কোনো কথা শুনতে চাই না, রাজকে ডাক। বাইরে চিৎকারের আওয়াজ পেয়ে রাজ বাইরে এসে বলে, ডার্লিং কি হয়েছে? বাহ রাজ, খুব উন্নতি করেছো। শবনম তুমি? ও, আজ এতদিন পর আমাকে দেখে মুখ থেকে জান বেরোলো না, কিন্তু ছোট বউকে ঠিক ডার্লিং বললে। শবনম তুমি আমাকে ভুল ভাবছো। ভুল তো আমি ছিলাম, তাই তো তোমাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম, আর তুমি সেই ভালোবাসাকে পায়ের তলায় পিষে শেষ করে দিলে। আই হেট ইউ। শবনম আমাকে সবটা বলতে দাও। এরপরও তুই কথা বলবি? যেদিন থেকে ভাবি ট্রেনিং এ গিয়েছিল তার আগে থেকে তুই বাসায় ফিরিসনি। একটা অবিবাহিত বোন যে একা বাসায়, তুই সেটাও ভুলে গেছিস। সেই মেয়েটা কিভাবে আছে একবারও খবর নিসনি। আমি মানছি আমার ভুল হয়েছে। ভয় নেই ভাইয়া, আজ থেকে তুমি আমার কেউ নও। আজ থেকে আমার একটাই ভাই, সে শুধু আমান ভাইয়া। বোন? তুমি আমাকে বোন বলবে না। আমি তোমাদের সব বলছি, প্লিজ সব কথা একবার শুনুন, তারপর যা বলবেন তাই হবে। তোমাদের যদি সত্যি বলার থাকতো তো তবে আগেই বলতে। আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম, আর তুমি আমার বুকে ছুরি মারলে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম
তুমি আমাকে কথা দিয়েছিলে কখনো কিচ্ছু লুকাবে না, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। ভালো করেছো, কিন্তু তোমার জীবনে নতুন মানুষকে পেয়েছো, তাকে নিয়ে ভালো থাকো। আমি তোমাদের মাঝে আর আসতে চাচ্ছি না। শবনম, আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনে তুমি সব ছিলে, কিন্তু আজ থেকে তুমি আমার কেউ নও। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুমি ওকে নিয়ে সুখে থেকো। রুহি আমন, চলো ফিরে যাই। রাজ শবনমকে পেছনে ডাকতে থাকে। শবনম আর পেছনে ফিরে তাকায়নি। বাসায় ফিরে জাহানকে ফোন করে। আপু, কি করছো তোমরা? আমরা সবাই গল্প করছি, তুই বল ওদিকের কি খবর। আপু, ওখানে ফিরে কথা বলবো। একে স্যার আজ ট্রেনিং করেছিল না, আজ একের মন খারাপ। কেন, কি হয়েছে? একের ফোন চুরি হয়ে গেছে। শপিং এ গিয়েছিল, সেই সময় একজন ছিনতাইকারী ফোন নিয়ে পালিয়ে যায়। ও, মিতু আপু কোথায়? আমি এখানেই আছি, তুই কবে ফিরবি? আমি কাল আমার ভাইয়া ও আব্বু আম্মুর সঙ্গে দেখা করে বিকেলের ফ্লাইট ধরবো। ওকে, সাবধানে আসবি। সবার সঙ্গে কথা বলে। রুহি ও শবনম খেয়ে দুজনে অনেকক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। এদিকে আমান নিজের বিজনেস শুরু করার প্ল্যান করে। পরের দিন রুহি ও শবনম তার বাসায় যায়। শবনমকে দেখে সামির বলে, বোন তুই কবে ফিরলি, আমাকে বলিসনি কেন? আমি কাল ফিরছিলাম, কিন্তু জরুরি কাজ ছিল। ও, তা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, একটা কথা, আমি রাজকে ডিভোর্স দিচ্ছি। এসব তুই কি বলছিস? শবনম সামিরকে সব খুলে বলে। সব শুনে সামির বলে, ভালো করেছিস, কেউ তোর সংসার ভেঙেছে বলে তুই কারো সংসার ভাঙিস না। ওকে ভাইয়া, আমাকে আজই ফিরতে হবে। 2 দিনের ছুটি নিয়ে এসেছিলাম, আজ না ফিরলে প্রবলেম হয়ে যাবে।